অহল্যাবাই হোলকার রাজত্ব চলাকালীন 28 বছর রাজত্ব করেছিল। তো ইন্দোরে তো এরকম একটা তখন বানিয়েছিল, যেটা এখন বর্তমানে কিছুটা বড় করা হয়েছে গভর্নমেন্টের সরকারের তরফ থেকে। কিন্তু তখনকার দিনে যেটা ছিল মানে অ্যাজ এ রাজবাড়া প্লেস, সেটা কি এরকমই ছিল। যার সে একটা ফটো দেওয়া আছে এখানটায়, যেটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। উনি 28 বছর রাজত্ব করেছিল। 28 বছরের রাজত্ব চলাকালীন উনি এই প্লেসেই থাকতেন, রাজবাড়া প্লেসে। এবং এখানে থাকাকালীন উনি মহেশ্বরে যে ক্যাপিটাল উনি স্থাপন করেছিলেন, এবং তার সাথে সাথে বিভিন্ন রকম ঘাট, তার সাথে টেম্পেল, ঘাট, বিল্ডিং, অনেক কিছু উনি স্থাপন করেছিলেন ওনার 28 বছর রাজত্ব চলাকালীন। এই জন্য এটার নাম হয়ে গেছে রাজবাড়া প্লেস। যেহেতু উনি রানী ছিলেন এবং অনেকটা টাইম ধরে উনি ওনার রাজত্ব চালিয়েছিলেন, তো সেই জন্য নাম হয়ে গেছে রাজবাড়া প্লেস। দেখো এখানে লেখা আছে আই লাভ ইন্দোর। এটা হচ্ছে ছাপ্পান দোকান। 56 দোকানের এন্ট্রি। দেখতে পাচ্ছ লেখা আছে টিন সিটি ফুড আপ 56। এবার দেখা যাক ভেতরে যাই কি কি আছে, সেগুলো এক্সপ্লোর করবো এক এক করে। চলো যাওয়া যাক। পুরো এটা অ্যাকচুয়ালি একটা ওয়াকিং স্ট্রিটেরই মতো, খাবারের প্রচুর দোকান। তোমাদেরকে একবার দেখাই খাবারের দোকানগুলো, দেখো একবার। বন্ধুরা, ইন্দোরের সিরিজের সেকেন্ড পার্টে কয়েকটা জিনিস কভার করার জন্য আমি আজকে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্দোরের সবথেকে আইকনিক প্লেস। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজবাড়া প্লেস। তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কালকেই দেখিয়েছিলাম, যখন আমি সারাভা বাজারে কিছু স্ট্রিট ফুড কভার করতে গেছিলাম, তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই রাজবাড়া প্লেস। তখন অ্যাকচুয়ালি রাজবাড়া প্লেসটা ক্লোজ ছিল, কারণ রাজবাড়া প্লেসের ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা এবং ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 5টা। তো আমি এখন অলমোস্ট 3টে বাজে। সকালবেলা একটু শরীরটা একটু খারাপ ছিল, তাই একটু বেরোতে লেট হলো, কারণ আমার ইন্দোরে অলরেডি 4 দিন টাইম আছে আমার হাতে। তো আমি ধীরে সুস্থে কভার করছি, কারণ একটা টাইম ফুডও কভার করছি তোমাদের জন্য, তার সাথে সাথে এখানকার কিছু আইকনিক প্লেস প্লাস লোকাল সাইট সিনও কভার করছি। তো বেশি কথা বাড়ালাম না, তোমাদের জন্য ছোট্ট করে একটা ইন্ট্রোটা দিয়ে দিই। অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই দেখতে পাচ্ছ এটা ইন্দোরের একটা আইকনিক প্লেস, রাজবাড়া প্লেস। এটা আইকনিক প্লেস। তো আমি আগে রাজবাড়া প্লেসটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এই রাজবাড়া প্লেসটা আজকে এই ভিডিওতে থাকবে হচ্ছে রাজবাড়া প্লেস, তার সাথে এরপরে আমি যাব হচ্ছে লালবাগ প্যালেস। এরপরে কিছু এখানকার যে ফেমাস কিছু স্ট্রিট ফুড আছে, কারণ কালকে আমি কভার করেছিলাম সারাফা বাজারে। তার সাথে আরেকটা এখানকার স্ট্রিট ফুড, খুব ফেমাস স্ট্রিট ফুড আছে, সেটা হচ্ছে যে 56 দোকান। মানে 56টা এখানে দোকান আছে। যেরকম আমাদের দিল্লিতে চাঁদনি চক আছে, আমাদের কলকাতাতে যেরকম ধর্মতলা আছে, ঠিক আছে, তো সেরকমই এখানে এরকম একটা ফেমাস স্ট্রিট ফুড হচ্ছে 56 দোকান স্ট্রিট। তো এখানে 56টা দোকান আছে এবং ভ্যারাইটি রকম স্ট্রিট ফুড, চাট আইটেম সব কিছুই অ্যাভেলেবেল। আর আরেকটা সত্যি কথা বলতে গেলে কি, যে এখানে ইন্দোরেই ফেমাস হচ্ছে পোয়া অ্যান্ড জেলেবি। তো এখানে যে মানে এতটাই সস্তা পোয়া জেলেবি, তো মানে আমাদের যেরকম নর্মালি বাড়িতে যেটা বানাই চিড়ের পোলাও, ওটা ওরকমই টাইপের, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের বানানো আর কি। তো সেটার ভিডিও সেটা তো অবভিয়াসলি করবো, কারণ ইন্দোরে এসেছি তো পোয়া জিলিপি খাবো না তো হতে পারে না। যাই হোক, তোমাদেরকে আর কথা বললাম না, চলো রাজবাড়া প্লেসের ভেতরটা তোমাদেরকে দেখাই, তারপরে আমি যাবো লালবাগ প্যালেস। তো এই তোমাদের রাজবাড়া প্লেসটা একটু বাইরে থেকে দেখাই, বাইরে পার্টটা একটু দেখাই তোমাদেরকে, দেখো।
এটা হচ্ছে ফেমাস আইকনিক রাজবাড়া প্লেস। তো ভেতরটা দেখো একবার, বিশাল বড় প্যালেস। এটা অ্যাকচুয়ালি ইংরেজরা যখন আমাদের ভারত শাসন করতো সেই সময় হলকার বলে এক নিশ্চয়ই তোমরা শুনেছো। তো হলকার যে গোষ্ঠীরা অ্যাকচুয়ালি এই ইন্দোরে মানে রাজত্ব করতো আর কি। তো হলকারই অ্যাকচুয়ালি যে রানী আছে, রানী হলকার অ্যাকচুয়ালি। তো এখানে যেটা শুনলাম আর কি, রানী হলকারে এই প্যালেসে থাকতো আর কি। এবং তার সাথে কিছুদিন পরে আর কি ইন্দোর থেকে যখন ওরা মানে অন্য অন্য একটা প্লেসে আর কি, মহেশ্বর বলে একটা প্লেস আছে, ওই প্লেসে আর কি ওরা যখন করলো রাজধানীটা স্থাপন করলো, তো তারপরে এরা এখান থেকে শিফট হয়ে গেছিলো। তো ঠিক দেখতে প্রাচীনকালে যেরকম প্যালেসগুলো হয় না, সেরকম প্রাচীনকালের প্যালেসদের মতো। এই রাজবাড়া প্লেসের যে আবিষ্কর্তা রানী অহল্যাবাঈ হোলকার, এই রানী অহল্যাবাঈ হোলকারকে ইন্দোরের মানুষজন এখনও দেবী রূপে মানে আর কি। তো দেখতেই পাচ্ছ এটা রাজবাড়া প্লেসের ভেতরের একটা পার্ট, যেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে একজন গেছে এই গিয়ে নমস্কার করছে। এবং প্যালেসটা খুবই বড়, মানে প্রাচীনকালের প্যালেস তো, মানে অনেক কিছু আছে। মানে ওই রানী অহল্যাবাঈ হোলকার ওনার রাজত্ব চলাকালীন মানে এই প্যালেসটাই শুধু না, আরও অনেক কিছু উনি বানিয়ে দিয়ে গেছেন, যেটা মানে আমি যখন শুনছি তখনই নিজেকে আশ্চর্য হয়ে যাচ্ছি। তো এক এক করে এক এক কিছু মানে এত কিছু করেছেন উনি রাজত্ব চলাকালীন, তো ভাবাই যায় না। আর প্যালেসটা দেখলেই তা বোঝা যায় যে কতটা বড় একটা প্যালেস উনি স্থাপন করেছেন। আর ইন্দোরের মানুষজন আজও অবধি ওনাকে দেবী রূপে মানেন আর কি। যেমন আমরা যেমন দেবী হিসেবে মানি আর কি দুর্গা শিবকে, সেরকমভাবে ওনাকে দেবী হিসেবে এখনও মানেন। ये बोलते ना उसको मेन गाड़ी बोला था उसको।
এবার তোমাদেরকে আমি এই রাজবাড়া প্লেসের হিস্ট্রিটা বলছি। যেটা আমি দেখলাম, এটা হচ্ছে এই অহল্যাবাই হোলকার। তো অহল্যাবাই হোলকার, তো এনার হচ্ছে, ইনি অ্যাকচুয়ালি 1720 মারাঠা সাম্রাজ্যে রাজত্ব করতো, এবং তার এখানে তার হিস্ট্রিটা দেওয়া আছে। এই যে হিস্ট্রিটা যেটা আমি পড়লাম অ্যাকচুয়ালি, তো ওনার যে টাইমিং ছিল 1767 থেকে 1795, এই অহল্যাবাই হোলকার। তো উনি এখানে রাজত্ব করতো। তো তার সাথে সাথে উনি এই রাজত্ব চলাকালীন 28 বছর রাজত্ব করেছিল, এখানে লেখাই আছে 28 ইয়ার্স রাজত্ব করেছিল। তো রাজত্ব করার পর সময় উনি একটা ক্যাপিটাল আর কি স্থাপন করেছিলেন, যার নাম হচ্ছে মহেশ্বর। ইসি এস্টাবলিশড আর ক্যাপিটাল অ্যাট মহেশ্বর। তারপরে অনেক কিছু ঘাট, বিল্ডিং, টেম্পেল, লেক, ইন্ডিয়ার বিভিন্ন বিভিন্ন সিটিতে উনি স্থাপন করেছিলেন ওনার রাজত্ব চলাকালীন। অহল্যাবাই হোলকার, যে ফটোটা দেওয়া আছে, অহল্যাবাই হোলকার। তো সেরকমই ওনার মহেশ্বরের আগে ওনার যে প্লেসে মানে উনি স্থাপন করেছিলেন সেটা হচ্ছে রাজবাড়া প্লেস। এই রাজবাড়া প্লেসের হিস্ট্রিটা হচ্ছে এটাই। হলকারদের এক একটা বংশভূত, দেখে নাও। কাশিরাও হলকার, ইয়াসন্ত্র হলকার, মালহারালো হলকার, মার্তেন্ডরাও হলকার, হারিরাও হলকার, অ্যান্ড খান্দেরাও হলকার। এরপরে আছে তুকোজিরাও হলকার, শিবাজিরাও হলকার। তুকোজিরাও হলকার, ওয়াসান্ত্র হলকার। অহল্যাবাই হোলকার রাজত্ব চলাকালীন 28 বছর রাজত্ব করেছিল। তো ইন্দোরে তো এরকম একটা তখন বানিয়েছিল, যেটা এখন বর্তমানে কিছুটা বড় করা হয়েছে গভর্নমেন্টের, সরকারের তরফ থেকে। কিন্তু তখনকার দিনে যেটা ছিল মানে অ্যাজ এ রাজবাড়া প্লেস, সেটা কি এরকমই ছিল। যার সে একটা ফটো দেওয়া আছে এখানটায়, যেটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। উনি 28 বছর রাজত্ব করেছিল। 28 বছরের রাজত্ব চলাকালীন উনি এই প্লেসেই থাকতেন, রাজবাড়া প্লেসে। এবং এখানে থাকাকালীন উনি মহেশ্বরে যে ক্যাপিটাল উনি স্থাপন করেছিলেন, এবং তার সাথে সাথে বিভিন্ন রকম ঘাট, তার সাথে টেম্পেল, ঘাট, বিল্ডিং, অনেক কিছু উনি স্থাপন করেছিলেন ওনার 28 বছর রাজত্ব চলাকালীন। এই জন্য এটার নাম হয়ে গেছে রাজবাড়া প্লেস। যেহেতু উনি রানী ছিলেন এবং অনেকটা টাইম ধরে উনি ওনার রাজত্ব চালিয়েছিলেন, তো সেই জন্য নাম হয়ে গেছে রাজবাড়া প্লেস। এখানে হলকারদের পুরো সাম্রাজ্যের হিস্ট্রিটা দেওয়া আছে। ওদেরকে একটু বড় করে জুম করে দেখাই। এই দেখো, হলকার সাম্রাজ্য পুরো এখানে ডিটেলসে দেওয়া আছে।
তো এটাই হচ্ছে রাজবাড়া প্লেস। তোমাদেরকে সব কিছুই বললাম, এর হিস্ট্রিটা কী আছে। আরেকবার তোমাদেরকে একবার বলে দিই, সেটা হচ্ছে যে হলকাস যখন সাম্রাজ্য ছিল মারাঠা এম্পায়ারে, ওই হলকাস সাম্রাজ্যের যে রানী আছেন সেটা হচ্ছে আহিল্যাবাই হলকার। উনি ওনার 28 বছর রাজত্ব চলাকালীন উনি এই প্যালেসটা বানিয়েছিলেন, এই রাজবাড়া প্লেসটা। তো 28 বছর রাজত্ব চলাকালীন উনি একটা মানে ক্যাপিটাল আর কি, উনি এই মানে রাজধানী যাকে বলা হয় বাংলায়, এই ক্যাপিটাল আর কি উনি এস্টাবলিশ করেছিলেন মহেশ্বরাতে। এখান থেকে কিছুটা দূর ডিস্টেন্স আছে মহেশ্বরা, ইন্দোরের থেকে কিছুটা ডিস্টেন্সে যেতে হবে। তো আমার অত টাইম হাতে শর্ট আছে, তো তোমাদেরকে সেই ক্যাপিটালটা আমি দেখাতাম। তো এই প্যালেসে উনি রাজত্ব করতেন, এই রাজবাড়া প্যালেসে 28 বছর। তো 28 বছর, সরি ভুল হবে, কিছু বছর ওখানে মেনশন করা নেই, ওখানে বলা আছে উনি 28 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এখানে কিছু বছর উনি রাজত্ব করেছিলেন। যতদিন উনি এখানে রাজত্ব করেছিলেন এই প্যালেসটা উনি বানিয়েছিলেন, তার সাথে সাথে উনি কিছু কিছু এখানকার কিছু ঘাট, তার সাথে টেম্পেল, তার সাথে উনি বিল্ডিং স্থাপন করেছিলেন। এবং প্যালেসটা অনেকটাই বড়, মানে 1720 প্যালেস, মানে দেখেই বোঝা যায় আগে এতটা বড় ছিল না। উনি মানে কিছুটা ছিল আর কি, বাকিটা এই যে পেছনে যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি পরে কনস্ট্রাকশন করা হয়েছে। যাই হোক, প্যালেসটা খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে ইন্দোরে একটা ফেমাস একটা এম্পায়ারের একটা প্যালেস বলতে পারো। তো আমার মোটামুটি দেখা হয়ে গেছে, তো সব দেখে নিয়েছি, তোমাদেরকে হিস্ট্রিটাও বললাম। এরপরে আমি যে নেক্সট ডেস্টিনেশনে যাব সেটা হচ্ছে লালবাগ প্যালেস, যেটাকে বলা হয় ইন্ডিয়ার বাকিংহাম প্যালেস, মানে লন্ডনের যে বাকিংহাম প্যালেস আছে তার সাথে পুরো মানে অ্যাজ ইট ইজ সেম। তো ওই জন্য ইন্ডিয়ার বাকিংহাম প্যালেসটাকেই বলা হয় লালবাগ প্যালেস। মানে রাজবাড়া প্যালেস থেকে আমি চলে যাচ্ছি ডাইরেক্ট একদম লালবাগ প্যালেসে, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ইন্ডিয়ার বাকিংহাম প্যালেসে। যাওয়ার আগে তোমাদেরকে একটু ভেতরের একটু টুকটা মানে রাজবাড়া প্লেসটা একটু দেখিয়ে দিই আরেকবার লাস্টবারের মতো। जी जी इकडून आहे बाहेर असतील पप्पांनी सांगितलं বন্ধুরা, আমি রাজবাড়া প্লেস থেকে জাস্ট বেরোচ্ছিলাম, হঠাৎ করে এটা চোখে পড়লো। এখানে একটা ভালো ফেমাস একটা সাউন্ড অ্যান্ড লাইট শো হয়, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা সাউন্ড অ্যান্ড লাইট শো হয়। তো এটা হচ্ছে টাইমিং দেওয়া আছে সন্ধ্যে 7:30 থেকে 8:30, আর 45 মিনিট ডিউরেশান। মঙ্গলবার থেকে রোববার আর কি সবই হয়, সোমবার দিন ক্লোজ থাকে। মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, মানে 6 দিনই হয় উইকলি, মানডে ক্লোজ। তো প্রাইস হচ্ছে ইন্ডিয়ান অ্যাডাল্ট হচ্ছে 150, ইন্ডিয়ান চাইল্ড 75, ফরেন অ্যাডাল্ট হচ্ছে 250, ফরেন চাইল্ড 150। এরকম একটা রাজবাড়া প্যালেসে এরকম সাউন্ড অ্যান্ড লাইট শো হয়। আর আমি এখানে যে টিকিট কাউন্টার আছে এখান থেকে জানলাম যে টিকিটটা সন্ধ্যে 7টার পরেই আর কি পাওয়া যায়, সাউন্ড অ্যান্ড লাইট শো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি রাজবাড়া প্লেস থেকে ইন্ডিয়ার বাকিংহাম প্যালেস, যেটার নাম হচ্ছে লালবাগ প্যালেসে। পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে লালবাগ প্যালেস। ঠিক যেরকম আমাদের লন্ডনে বাকিংহাম প্যালেস আছে ঠিক সেরকমই অ্যাকচুয়ালি এই লালবাগ প্যালেসটা। তোমাদেরকে একটু দেখাই সামনে থেকে। তো আমি টিকিট কেটে নিয়েছি, এটা আমার টিকিটটা তোমাদের দেখাই। 20 টাকার টিকিট, এন্ট্রি ফি 20 টাকা। এই যে টিকিট কেটে নিয়েছি, এই টিকিটটা এখানে লেখাই আছে 20 টাকা, 20 রুপিস, দেখতে পাচ্ছ 20 টাকার টিকিট। টিকিটটা কেটে নিয়েছি, আমি এবার এন্ট্রি করব লালবাগ প্যালেসে।
এটা হচ্ছে ইন্ডিয়ার বাকিংহাম প্যালেস, লালবাগ প্যালেস। চলো ভেতরে এন্ট্রি করা যাক। তো ইন্ডিয়ার বাকিংহাম প্যালেস, লালবাগ প্যালেসে সবাইকে ওয়েলকাম, সবাইকে অভিনন্দন। তো দেখতেই পাচ্ছ আমি বাকিংহাম প্যালেস মানে আমাদের লালবাগ প্যালেসের ভেতরে ঢুকে গেছি। তো পুরোটাই অ্যাকচুয়ালি ইটালিয়ান মার্বেল দিয়ে কনস্ট্রাক্ট করা আছে। এই যে দেখতে পাচ্ছ ইটালিয়ান মার্বেলের কাজ, কী নিখুঁত কাজ করেছে অ্যাকচুয়ালি। তো এই পুরোটাই আর কি ইংরেজরা যখন আমাদের দেশে রাজত্ব করতো তখনই এটা বানানো অ্যাকচুয়ালি। তো লালবাগ প্যালেসটাই তো যেমন লন্ডনে বাকিংহাম প্যালেস আছে, সেরকমই ইন্দোরের এটা হচ্ছে লালবাগ প্যালেস। ঠিক সেম বাকিংহাম প্যালেসেরই মতো, আর ভেতরে এক একটা কাজ অসাধারণ, মানে এত নিখুঁত কাজ হয়েছে আর কি, করা হয়েছে, প্রত্যেকটা কাজই অসাধারণ। তো যেহেতু ভেতরের রেকর্ডিং মানে অ্যালাউ ছিল না, তো আমি তোমাদের জন্য ফোন দিয়ে জাস্ট একটু শ্যুট করেছিলাম, যতটা সম্ভব হয়েছে কভার করেছি, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো সেই হচ্ছে ব্যাপার। তো এখানে আগেকার দিনে যারা রাজারা থাকতেন, মানে ইংরেজদের আমলে, ওই সময় ইংরেজরা যখন রাজত্ব করতো ওই সময় ওরা কীভাবে কী মানে একটা প্যালেসের মধ্যে মানে কীভাবে কী থাকতো, এবার কীভাবে কী দৈনন্দিন জীবনযাপন মানে লিড করতো, সেটাই আর কি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ওরা যখন একটা বিরাট বড় একটা প্যালেস, তো ওর মধ্যে সব রকম ছিল, মানে রিডিং রুম থেকে শুরু করে প্লেয়িং রুম, ইনডোর গেম রুম, প্লাস ওরা টাইম মানে পাসের জন্য বা টাইম স্পেন্ড করার জন্য আরও কিছু মানে অ্যাক্টিভিটি করতো, সেটাও আর কি এর মধ্যে আছে। তো যতটা পারেছি দেখিয়েছি। তো দেখো এই প্যালেসটা কতটাই বড়, এবং প্রত্যেকটাই এত ইটালিয়ান মার্বেলের কাজ এবং এত নিখুঁত কাজ। তো যেরকম বাকিংহাম প্যালেসে আছে সেরকমই এরকম একটা অ্যাজ ইট ইজ, মানে পুরো অ্যাজ ইট ইজ এরকম মানে ইটালিয়ান মার্বেলের কাজে করা আছে আর কি লালবাগ প্যালেসে। খুবই সুন্দর একটা প্যালেস। এবার যেহেতু লেট হয়ে গেছিলো, ইভিনিং হয়ে গেছিলো, তো 6টার পরে অ্যাকচুয়ালি এটা ক্লোজ হয়ে যায়। তো অলরেডি তাড়াতাড়ি করছিল, তো আমিও তাড়াতাড়ি করে তোমাদের জন্য শ্যুট করছিলাম যতটা হয়। আর এটা দেখতে পাচ্ছ আগেকার দিনে যখন ইংরেজদের আমলে সবাই যখন একটা গোল টেবিল বৈঠক বসতো, তখন সবাই এখানে একটা মিটিং করতো বেসিক্যালি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আগেকার দিনের যে রাজারা, যে সমস্ত হলকার ফ্যামিলি যারা আছে, তাদেরকে তারাও আর কি এই প্যালেসে মাঝে মাঝে আসতেন ইংরেজদের আমলে। তো ওটা হচ্ছে ব্যাপার, কতটা বড় একটা প্যালেস। এই দেখো লেখা আছে হলকার ফ্যামিলি, কিছু ফটো লাগানো আছে এখানটায়। তো এটা হচ্ছে ব্যাপার। এই দেখো লালবাগ প্যালেসের এটা হচ্ছে হিস্ট্রি লালবাগ প্যালেসের, এখানে লেখা আছে। আর এটা হলকারের একজন রাজা, নাম হচ্ছে সুবেদার মালহারারো হলকার। তো এটা হচ্ছে ব্যাপার, খুবই একটা ভালো একটা প্যালেস আর কি বলা যেতে পারে, এবং খুবই বড়। এবং এখনও অবধি ইন্দোরের মানুষজন এটাকে একটা বড় রাজবাড়ি হিসেবে বা প্রাসাদ হিসেবে মনে করে, এতটাই বড়। এবং এখনও অবধি মানে যেরকম আগে কনস্ট্রাক্ট করা হয়েছিল ইংরেজদের আমলে, সেই একই রকম এখনও আছে। তো এটাই আর কি জেনে অবাক লাগে যে আগেকার দিনের মানে সম্পত্তি বা আগেকার দিনের যে সব ইংরেজদের আমলে, সেটাকে এখনও অবধি অটুট করে রেখেছে ইন্দোরের যে সরকার এবং ইন্দোরের মানুষজন। এই সব থেকে বড় কথা।
जाऊ नको 2 मिनिटं, 1 सेकंद थांब. सुन आमचा एक फोटो काढशील, त्यांना पण लाईनमध्ये लोक थांबले आहेत. इकडे सिने नाही, ती मस्त येते समोरून. सोनू जाऊ नको. एक मिनिट काउंसिल रूम होलीनेस तो साधु संत বন্ধুরা, লালবাগ প্যালেস থেকে আমি ডিরেক্ট চলে এসেছি দেবী অন্নপূর্ণা টেম্পল, ইন্দোরের একটা ফেমাস টেম্পল, দেবী অন্নপূর্ণা টেম্পল। তোমাদেরকে আমি একটু বাইরে থেকে দেখাই অন্নপূর্ণা টেম্পলটা অ্যাকচুয়ালি কেমন। অন্নপূর্ণা টেম্পলটা সাউথের যে এরকম টেম্পলগুলো হয় না, ওরকম আদলে বানানো অ্যাকচুয়ালি, ওরকম স্ট্রাকচারে এবং এরকম ইনফ্রাস্ট্রাকচারেই বানানো দেবী অন্নপূর্ণা টেম্পলটা। তোমাদেরকে আমি একটু দেখাই বাইরে থেকে এই লুকটা অ্যাকচুয়ালি কেমন। এটা হচ্ছে অন্নপূর্ণা টেম্পল, বুঝতে পারছো? এটা অন্নপূর্ণা টেম্পল। দাদা, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই অন্নপূর্ণা টেম্পলটা অ্যাকচুয়ালি কেমন। এটা হচ্ছে অন্নপূর্ণা টেম্পল, এই যে এটা সাউথের আদলে বানানো অন্নপূর্ণা টেম্পল। ঢোকা যাক টেম্পলের ভেতরে। এই দেখতে পাচ্ছ, চলে এসেছি আমি অন্নপূর্ণা টেম্পলে। দেবী অন্নপূর্ণা টেম্পল। অন্নপূর্ণা টেম্পল দর্শন করে আমি চলে যাব হচ্ছে ডিরেক্ট তোমাদেরকে একটা ফেমাস একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রাজবাড়া প্লেসের সাউন্ড অ্যান্ড লাইট শো। রাজবাড়া প্লেস থেকে যখন বেরোচ্ছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে একটা সাউন্ড অ্যান্ড লাইট শো হয়, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওইখানকার একটা সাউন্ড লাইভ শোটা তোমাদের জন্য দেখাবো। তো যতটা পারবো কভার করার চেষ্টা করবো। তারপরে যাব হচ্ছে 56 স্ট্রিট, এখানকার ফেমাস আছে 56টা দোকান আছে এখানে। যেরকম আমাদের চাঁদনি চক আছে কলকাতায়, সেরকম ধর্মতলা আছে, দিল্লির চাঁদনি চক আছে, সেরকমই এখানে একটা খুব ফেমাস স্ট্রিট ফুডের মধ্যে আছে 56 নম্বর দোকান। তো ওটা গিয়েই আমার ভিডিওটা আজকের পার্টটা এন্ড হবে ইন্দোরের সিরিজের। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই অন্নপূর্ণা টেম্পলের ভেতরে অ্যাকচুয়ালি কী কী আছে। দেবী অন্নপূর্ণা মাতার কে দেখাই তোমাদেরকে, তোমরা একটু দেখো। তারপরে যাব হচ্ছে রাজবাড়া প্যালেসে। এবং এই টেম্পলটা এতটাই সুন্দর, মানে বাইরে থেকে মানে জাস্ট দেখো একবার ভিউটা কতটা সুন্দর।
টেম্পলটা কতটা সুন্দর দেখো একবার, কত সুন্দর। চলো ভেতরে এন্ট্রি করা যাক। ওর জুতোটাই, এটা হচ্ছে অন্নপূর্ণা টেম্পলের ভেতরে ঢোকার আর কি সিঁড়ি। তো আমি যাচ্ছি অন্নপূর্ণা টেম্পলে। এটা দেবী অন্নপূর্ণা মাতা। এই যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি সাউথের যেরকম ইনফ্রাস্ট্রাকচারেই বানানো। এই যে তোমাদের দেখাচ্ছি আরেকবার ডিটেলসে। তো জুম আউটটা করে দিই। এই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো, এই তো অ্যাকচুয়ালি সাউথের আদলে বানানো অ্যাকচুয়ালি স্ট্রাকচারগুলো। ইনফ্রাস্ট্রাকচার এই যে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সাউথের আদলে বানানো। টেম্পলটা খুবই সুন্দর। রাত 10টা অবধি খোলা থাকে অ্যাকচুয়ালি। টেম্পলটা দেখো কতটা খুব সুন্দর টেম্পল। ये कि टेम्पल टाइमिंग क्या है, कितने बजे से कितने बजे तक ओपन है? क्या यहाँ पर? हाँ, यहाँ पर तो 10 बजे होता मतलब। सुबह 10 बजे से लेकर रात 10 बजे तक। सुबह तो 5 बजे, सुबह 5 बजे। सुबह 5 बजे से शाम को 10 बजे। ओ अच्छा अच्छा अच्छा। तो इधर कुछ फेस्टिवल होता है, मतलब कोई कुछ, मतलब पूजा पूजा हाँ, ये पूजा पाठ करते हैं ना लोग। पूजा सब पाठ करते हैं। कितना साल पुराना है ये टेम्पल? वो पूजा पाठ ये पंडित लोग। नहीं, मैंने बोल रहा है कितना साल पुराना है ये टेम्पल? अन्नपूर्णा कितना साल पुराना है? ये अभी 2 साल हुए। हाँ, 2 साल हुए। ओ 2 साल पुराना है। ओ अच्छा अच्छा। पहले पुराना वहाँ आगे था। पुराना आगे था ना? हाँ, ओ आगे कितना साल पुराना था वो? वो तो 1959 1959 में है। 1959 में स्थापना करी थी ओ तुकोजी राव ने। कौन? तुकोजी राव राजा। राजा ने स्थापन किया था ना? हाँ। ओ अच्छा अच्छा। इधर जो देखा है मैंने, ये जो है ना, ये साउथ का, जो साउथ में जो होता है ना, कि साउथ में जो मंदिर होता है ना, उसका जो इंफ्रास्ट्रक्चर है, उसका जो कंस्ट्रक्शन है ना, उस हिसाब से बनता है पूरा। ये जो है ना, ये जो साउथ में ही होता है। साउथ में जो तो गया था ऐसे बनाए ऐसे, हाँ साउथ में ऐसे बनता है मंदिर टेम्पल। तो इसलिए यहाँ ये राजस्थान वालों ने बनाया, ओ वहाँ के कारीगर। कारीगर है ना? हाँ, ओ और यहाँ वो
लॉकडाउन में गाड़ियाँ बंद थी, तब उनको इंजीनियरों को मालूम है, वहीं से सब गढ़ाई कर ली पत्थर की, मोटर में लाए और फिट कर। हाँ, यहाँ 15 फुट गड्ढा करा है नीचे जमीन में। वो नीच में? हाँ, ये जमीन के अंदर काला पत्थर आ गया है नीचे। अच्छा। फिर उसको बोल्डर से एरन की जोड़ाई करते ना, ऐसे जोड़ाई करते 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 पानी आ गया था नीचे, कुआं में पानी हवा था ना ऐसा। पानी आ गया था। हाँ, तो वो एक जगह गड्ढा कर दिया, वहाँ भरा और 2-3 मोटर चालू करी। यहाँ के कुएं ऐसे है कि 24 घंटे मोटर चले पानी ख़त्म नहीं होता। 2 कुएं यहाँ के है और एक उधर है स्कूल में, स्कूल भी है इनका। अन्नपूर्णा माता का तो पूजा डेली होता है? हाँ, वो तो पूजा डेली होता है दोनों टाइम। कितने बजे होता है? पूजा सुबह से चालू हो जाती है ना, लोग दर्शन करने वाले आते हैं, और हवन वगैरह ये 9 के बाद में। इधर गौशाला भी है पीछे। क्या है? गौशाला। गौशाला है ना? हाँ, जो राजा ने बनाया वो राजा ने तो पहले बनाया था छोटा। कौन सा राजा का नाम क्या है? तुकोजी राव। तुकोजी राव। हाँ, होलकर का? हाँ, होलकर। होलकर का राजा है ना? हाँ, होलकर का राजा। होलकर का राजा। हाँ, होलकर। यशवंत राव। रात 10 बजे तक खुला रहता है? रात को 11 बजे तक खुला रहता है। रात 11 बजे? हाँ, 11 बजे। सुबह 5 बजे से लेकर रात को 11 बजे? सुबह 5 बजे। अच्छा। आप क्या इधर ड्यूटी करते हैं? हाँ, यहाँ ड्यूटी करते हैं। इन्हें ये मूर्तियों को कोई सफाई करना। जो मूर्ति है सफाई करना? हाँ, इसमें कोई तिलक नहीं लगा है, कुछ भी करे अपन को झाड़ना, झटकाना, पोंछना, ये सब। ये साउथ में जो होता है ना, मैंने आपको पहले बोला था ना, हाँ, साउथ में जो मंदिर होता है हाँ, ऐसे ही बनाता है साउथ में। हाँ, हाँ, इधर के कारीगर गए होंगे, और उधर भी कलाकार है बहुत। उधर भी बहुत कलाकार हाँ, है। बहुत। अच्छा है। वो तो पहले सब नक्शा बना लेते हैं कि कहाँ कैसा है, कहाँ बनाना है। साल भर पहले फिर उसे कंप्लीट हो जाता है, तो फिर बनाते हैं लोग। ठीक है, आपको बहुत बहुत शुक्रिया। हाँ, आप अच्छा रहिए, जी रहिए। बढ़िया। এটা হচ্ছে রাজবাড়া প্লেসের সাউন্ড অ্যান্ড লাইট শো, যেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। समुद्र मंथन संसार के सबसे प्राचीन संघर्षों में से एक है। इस मंथन को अमृत मंथन भी कहते हैं, क्योंकि इसमें से अमृत निकला था। देवता और असुर दोनों ही इस अमृत को पाना चाहते थे। भला अमृत कब नहीं चाहे। अमृत पाने की इसी जद्दोजहद में विष्णु भगवान के अमृत कलश से 4 बूंदें धरती पर भी छलक गई। 3 तो प्रयाग, हरिद्वार और नासिक में गिरी, और चौथी ने हमारे अपने मालवा में उज्जैन की भूमि को परम पावन धाम बना दिया। उज्जैन के महाकालेश्वर और खंडवा के ओंकारेश्वर मंदिर की गूंजते स्वरों और सांची में बौद्ध धर्म की पवित्र ध्वनियों ने इस मालवा की धरती को अध्यात्म और आस्थाओं का संगम बना दिया है। तभी तो मुलक मालवा गहन गंभीर, डग डग रोटी, भग भग नीर, समृद्धि से परिपूर्ण इस क्षेत्र में कोई साधन ही नहीं है।
कालिदास ने जिस मालवा को अपने काव्य से सींचा है, उसकी इंदौर नगरी के मशहूर राजवाड़े में आप सभी का स्वागत है। इस राजवाड़े में मल्हार राव होलकर और अहिल्याबाई जैसे विभूतियों को शोहरत की बुलंदियां छूते हुए देखा है, और यहीं से यशवंतराव होलकर ने भारत में पहली बार अंग्रेजों के खिलाफ चौतरफा मोर्चाबंदी यानी गुरिल्ला वॉरफेयर की शुरुआत की। बात 3 सदी पुरानी है। हिंदुस्तान में मुगलों का सूरज ढलने लगा था और मराठों का दबदबा दिन ब दिन बढ़ता जा रहा था। ऊपर से अंग्रेजों के कदम भी बढ़ रहे थे। उधर पुणे के एक गांव में एक लड़के का जन्म हुआ जिसे नाम दिया गया मल्हार राव होलकर। होलकर क्योंकि वो होल गांव में पैदा हुआ था। कच्ची उम्र में माता पिता का साया उठ जाने से मल्हार की परवरिश का जिम्मा उसके मामा भोजराज बारगल के कंधे पर आ गया। भोजराज ने गांव के दूसरे लड़कों की तरह अपने भांजे को भी गाय भैंस चराने के काम पर रखवा दिया, परंतु मल्हार राव कोई आम लड़का नहीं था। एक दिन भोजराज ने आकर जो देखा उस पर उन्हें यकीन ही नहीं हुआ। 2 हाथ लंबा नाक अपना फन फैलाए मल्हार के पास बैठा हुआ था और मंडराती मौत से बेखबर मल्हार बड़े आराम से सो रहा था, बिल्कुल बेसुध। शोर सुनकर जैसे ही मल्हार राव ने उठाई ली, नाक चुपचाप रहता हुआ झाड़ू में उजड़ हो गया। मैं क्यों डरूं मामा जी? नाग देवता तो मेरे पास आते रहते हैं। उन्होंने तो मुझे कभी चोट नहीं पहुंचाई। इस हादसे के बाद गुजरात दिन भर कुछ सोचता है। शकुन अपशकुन सब सोचा, मगर किसी पुख्ता नतीजे पर नहीं पहुंच पाए। जब सांझ ढली तो अपने नित्य नियम से शिव मंदिर गए और महादेव से अपना सारा समझ कह डाला। हे भगवान, ये आज तुमने क्या चमत्कार दिखा दिया। मैं कहना मालूम किया, क्या समझूंगा तुम्हारी वजह। तुम ही रास्ता दिखाओ, क्या करूं। अरे भोजराज जी, इतनी देर हो गई, घर नहीं जाना है क्या? जाओ अब महादेव को भी सोने दो। इनके सोने जागने पर भला किसका मर्जी, पर इन्होंने मेरी नींद तो उड़ाई नहीं। महादेव का अनादर न करो भोजराज। जब तुमने अपनी व्यथा इससे कह दी है तो महादेव इस दुविधा का समाधान दे ही देंगे। जाओ जाओ, घर जाकर सो जाओ। अगली सुबह के चमकता सूरज मानो भोजराज के लिए भी एक नया पैगाम लेकर आया। उनकी दुविधा कुछ छट चुकी थी। कोई नहीं कह सकता कि छोटी से छोटी घटना भी तवारीख का रुख किस तरह पलट देती है। एक लंबी मुहिम से लौट रहे मल्हार राव का कारवा जब अहमदनगर के चौनी गांव में पहुंचा तो मल्हार राव एक आवाज सुनकर ठिठक गए। सिपाहियों ने सोचा शायद मल्हार राव थक गए। 1733 में अहिल्याबाई अहमदनगर से राजवंश की बहू बनकर होलकर राज परिवार में आ गई।
ससुराल में आकर देखा कि पति खांडेराव न तो राजकाज में रुचि थी और न ही अपने इस जीवन साथी से स्नेह। बस सुरा और सुंदरी ही उनकी दिनचर्या थी। धीरे धीरे अहिल्याबाई ने अपने धार्मिक स्वभाव, मधुर व्यवहार और स्नेह सेवा से न सिर्फ सास ससुरे का बल्कि अपने पति का भी दिल जीत लिया। नतीजा ये रहा कि खांडेराव होलकर राजकाज में रुचि लेने लगे। 1745 में अहिल्याबाई ने एक बेटे को जन्म दिया जिसका नाम मालेराव रखा गया और 3 साल बाद घर में एक कन्या का जन्म हुआ जिसे मुक्ताबाई नाम दिया गया। उधर मल्हारराव धीरे धीरे ठोस कदम बढ़ाते हुए एक बहादुर योद्धा ही नहीं बल्कि युद्ध शैली के माहिर सेनापति भी बनते चले गए। 1751 में उन्हें अवध की रक्षा के लिए रोहिल्ला पठानों से युद्ध करना पड़ा। पठानों की फौज के सामने मल्हारराव की टुकड़ी बहुत छोटी थी। जाहिर सिपाहियों में हौसला कमजोर था। सरकार, रोहिलों के पास तो बहुत बड़ी सेना है और हम सब छोटे हैं। हाँ, बात तो ठीक है, पर इस बार शस्त्रों के साथ हम मस्तिष्क से ही पूरा काम लेंगे। मल्हारराव ने सिपाहियों के साथ योजना बनाई जिसके मुताबिक दिन भर आसपास चल रहे मवेशियों को इकट्ठा किया गया। जब शाम ढली तो आपके आदेशानुसार सब कुछ तैयार है। ठीक है, मवेशियों को बिना नुकसान पहुंचाए इनके सींग से जल्दी मशाले मारो। अब पशुओं को शत्रु छावनी की ओर दौड़ा दो और आक्रमण की तैयारी करो। वही हुआ जिसका मल्हारराव को अंदाजा था। इतनी मशालें देखकर शत्रु सेना में खलबली मच गई। कोई इधर भागा तो कोई उधर। मौके की ताक में तैयार मल्हारराव की सेना ने रोहिलों पर हमला कर दिया और बिना किसी जानहानि के उन्हें दूर तक खदेड़ दिया। अहिल्या का विवाह होलकर घराने के लिए अत्यंत ही शुभदायी रहा। होलकर रियासत की संपदा और शोहरत तेजी से दिन दूनी रात चौगुनी होती जा रही थी। अफसोस, कुदरत को शायद होलकर राजघराने की ये खुशहाली रास न आई। बात 1754 की है। कुम्हेर का राजा सूरजमल कई साल से अपना लगान नहीं चुका रहा था। मल्हारराव खांडेराव को लगान वसूलने के लिए खुद कुम्हेर जाना पड़ा। कई हफ्तों की घेराबंदी के बावजूद सूरजमल उनसे मिलने बाहर नहीं आया। तो सूरजमल ने जंग का बिगुल बजा ही दिया। लड़ाई में धमाके होना आम बात है। मल्हारराव अपने खेमे से निकले। सामने लाशें देखकर विचलित हो गए। ये सब क्या हो गया? मुझे आशीर्वाद दीजिए कि मैं पत्नी धर्म का पालन सती परंपरा अनुसार पूरा करूं। नहीं 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 नहीं, ऐसा हरगिज नहीं हो सकता। नहीं भैया, बेटी तुम सामान्य स्त्रियों के समान केवल पत्नी धर्म का पालन करने के लिए इस धरती पर नहीं आए हो। बेटी, सती होने का विचार त्याग नहीं बेटी, त्याग दे ये विचार। सती होने का विचार मत
अहिल्या को अपनी जिम्मेदारियों का एहसास हुआ। बाबा, हम अपना सती होने का हट त्यागते हैं। हमें आशीर्वाद दीजिए कि हम अपना संपूर्ण जीवन लोक कल्याण और प्रजा हितों के लिए समर्पित कर सकें। कुछ ही समय में अहिल्याबाई राजपाट और जंग के मैदान दोनों मोर्चों को बड़ी कुशलता से संभालने लगे और मल्हार राव खुद केवल सलाहकार और संरक्षक की भूमिका निभाने लगे। 1766 में होलकर राजवंश के संस्थापक और मालवा के मुहाफिज श्रीमंत सूबेदार मल्हार राव होलकर का स्वर्गवास हो गया। अपने जीवन काल में उन्होंने पेशवाओं की फौजों के साथ अटक से कटक तक कई मुश्किल मुहिमों को अंजाम दिया और अंतिम दिनों में मराठा महासंघ के, परंतु उनके चेहरे पर विलक्षण तेज और व्यक्तित्व में भक्ति और वीरता का अद्भुत संबंध। उन्होंने कुशलतापूर्वक मालवा का शासन और उसकी व्यवस्था को संभाला, रियासत के खिलाफ हर साजिश सही कूटनीति के साथ नकारा और इस बात का एहसास भी दिला दिया कि स्त्री शक्ति में संघर्ष करने की पूरी क्षमता है। प्रियजनों का साथ छूटता गया, लेकिन वे प्रजाजनों से पूरी शिद्दत से जुड़ी रही। खुद एक साधारण जीवन जिया, परंतु नीति निपुणता से उन्होंने प्रजा को अमन और याचक पीड़ितों को अधिकार दिलाया। इतना ही नहीं, उन्होंने कई आध्यात्मिक और सामाजिक कामों को निष्ठा से आगे बढ़ाया। मुल्क भर में सैकड़ों मंदिर और आश्रम बने। नतीजा ये रहा कि वक्त के साथ साथ मराठे भी अहिल्या के व्यक्तित्व, उनकी सोच और फैसलों का सम्मान करने लगे। वे सिंधिया और भोसले राज परिवारों को अपने साथ जोड़ने की कोशिश में लग गए। पहले देश फिर धर्म। हमें आपसी मतभेद रहे हैं, परस्पर शत्रुता भी रही है, पर आज जब 7 समंदर पार से आए फिरंगी हमारे आपसी टकराव का लाभ उठाकर हमारी ये पावन भूमि हथियाने के मंसूबे बांध रहे हैं, हमारे सामने एकता के अलावा कोई रास्ता नहीं है। भोसले जी, अपने मन मुटाव छोड़कर हमें एकजुट होना है और मेरी तरह लड़ना है। राव साहब, आप सिंधियाओं की तरफ से समर्थन का भरोसा रखें। हम अपने अतीत को भुलाकर अपना भविष्य सुरक्षित करना चाहते हैं। राव साहब, आप भोसले राजवंश पर विश्वास करें। हमारी तलवार और हमारी जिंदगी दोनों आपके साथ। अफसोस, वादे टूट गए। मराठा महासंघ के धागे बंधने से पहले छिटक गए। यशवंतराव ने अन्य रियासतों से भी इंदौर से यशवंतराव की लंबी गैर हाजिरी का फायदा उठाकर अंग्रेजों ने इंदौर और उज्जैन पर कब्जा कर लिया, मगर होलकर रियासत
आंख की किरकिरी बनी हुई थी। हार न मानते हुए यशवंतराव ने अपने ही दमखम पर कच्छ, बुंदेलखंड और कोटा के मोर्चों पर अंग्रेजों के छक्के छुड़ा उन्हें बेबस कर दिया। यशवंतराव ने लॉर्ड वेलेस्ली के नाम एक खत लिखकर युद्ध विराम की कुछ सख्त शर्तें रखी और उन्हें आगाह भी कर दिया। सीन घर, सीन तख्त, सीन ही मेरा घर है, सीन ही मेरा मुकुट। लॉर्ड वेलेस्ली, लड़ाई के मैदान में मैं ब्रिटिश तोपखाने का मुकाबला करने में या उसके सामने टिके रहने में यद्यपि असमर्थ हूं, फिर भी मेरी सेना जिधर मुंह करेगी उधर सैकड़ों कोसों का मुल्क बाधाप्राप्त करते हुए लूट लिया जाएगा या जला दिया जाएगा। हमारे सेनापति को सांस लेने की फुर्सत भी नहीं मिलेगी। समुद्र की लहरों की तरह मेरी सेना लाखों लोगों की जान का संकट बन जाएगी। अंग्रेजों को इस तरह की खुली चुनौती से पहले शायद किसी भारतीय राजा ने नहीं दी होगी। अंग्रेज हाकिमों को अंदाज होने लगा था कि अगर यशवंतराव को नहीं रोका गया तो उनके अधीन अन्य राज्य भी बगावत कर देंगे और उनके मंसूबों पर पानी मिल जाएगा। लिहाजा 1805 में व्यास नदी के किनारे राजपुर घाट पर होलकर के साथ संधि की पेशकश हुई। पहली बार अंग्रेजों को किसी भारतीय राजा की शर्तों को मानना पड़ा। एक लंबे अरसे के बाद यशवंतराव होलकर को जंग से मोहलत मिली और वो अपनी राजधानी और राजवाड़े की तामीर में जुट गए। शैली में इस्लामिक और ब्रिटिश शैलियों को बड़ी खूबसूरती से मिलाकर बनाया गया ये 7 मंजिला राजमहल होलकर राजघराने की हिम्मत और जज्बे की निशानी है। अंग्रेजों ने युद्ध विराम को ज्यादा देर कायम नहीं रहने दिया और यशवंतराव को मोर्चे पर बार बार आना ही पड़ा। उनकी बाकी जिंदगी में बदस्तूर अंग्रेजों के साथ लड़ते हुए बीत गई। उनके स्वास्थ्य पर बुरा असर पड़ने लगा, वे विचलित से रहने लगे और ऐसी ही हालत में 1811 में उनका निधन हो गया। भारत को स्वतंत्र कराने के उनके एकाकी प्रयास यद्यपि सफल नहीं हुए और पहले स्वतंत्रता सेनानी के रूप में उनकी ख्याति अजर अमर हो गई। यशवंतराव के बाद काफी समय तक रियासत को कोई स्थायी असरदार राजा नहीं मिल पाया जिसमें राज्य को आगे बढ़ाने का दम हो या जिसमें पूर्वजों जैसी ज्वाला। अंततः 1818 के निर्णायक एंग्लो मराठा युद्ध में मराठों के कई इलाके ब्रिटिश भारत के कब्जे में आ गए। इंदौर, ग्वालियर, नागपुर और झांसी राज्यों की संप्रभुता खत्म हुई और वे ब्रिटिश संरक्षित रियासतें बन गई। इंदौर नगरी एक बार फिर होलकर रियासत की राजधानी बनी। इंदौर ने कुछ पल खामोशी में काटे और जान लिया कि विरासत में बहुत कुछ मिला। अब समय था नकराहट छोड़ उसे संभालने संवारने का। कुंवर शहजादे आते रहे, गद्दी के बारिश में करते रहे, पर इंदौर की सोच न बदली। इंदौर विकास की राह पर बढ़ता रहा। 1844 में तुकोजी राव होलकर द्वितीय का राज्याभिषेक हुआ। वो एक काबिल शासक साबित हुए
जिन्होंने रियासत को पटरी पर लाने के लिए आर्थिक और औद्योगिक विस्तार पर ज्यादा जोर दिया। ये कहना गलत नहीं होगा कि आज के आधुनिक इंदौर की बुनियाद भी उन्होंने ही रखी थी। सर्वाधिक वर्षों तक राज्य करने वाले तुकोजी राव होलकर द्वितीय की 17 जून 1886 में मृत्यु हो गई। इतिहास का एक चक्र पूरा हो चुका था। नई सदी के उदय के साथ एक नया देश भी जन्म ले रहा था। 20वीं सदी की पहली आहट के साथ 1902 में होलकर रियासत, जिसे मल्हार राव ने अपनी बहादुरी से स्थापित किया, अहिल्याबाई ने जिसे अपने संस्कारों से सींचा, यशवंत राव ने जिसको निडरता का एहसास दिया, और तुकोजी राव द्वितीय ने आधुनिकता से रूबरू कर वो संयुक्त प्रांत का हिस्सा बनकर इतिहास में अमर हो चुकी थी। होलकर रियासत विदेशी ताकतों की लगातार मुखालफत और अपने राजाओं की दूरदर्शिता के चलते सियासत के माहिरों के लिए एक बेमिसाल शाहकार थी। प्राहो मेषो लभ्य श्रेय कृतः प्रारब्धात्। कामयाबी उन्हीं को मिलती है जो उसके लिए कोशिश करते हैं। इस मालवा की माटी और विरासत और आधुनिकता को एक ही सूत्र में पिरोते हुए शान से सिर उठाए राजवाड़े का हर दर हर पत्थर गर्व से कह रहा है, गिर गिर के फिर उठा हूं इस पाक जमीन से, गिर गिर के फिर उठा हूं इस पाक जमीन से। शोलों ने कर दिया था मुझे राख की ढेरी, जाबाजों ने अपने लहू से सींचा है मुझे, तूफान भी न मिटा पाएंगे हस्ती कभी मेरी। বন্ধুরা, রাজবাড়া প্লেস থেকে ডিরেক্ট চলে এসেছি ইন্দোরের ওয়াকিং স্ট্রিট, মানে ফুড হাব, ওয়াকিং স্ট্রিট অফ ফুড হাব ইন দ্য ইন্ডিয়া যাকে বলা হয়, ওই জায়গায় চলে এসেছি 56 স্ট্রিটে। তো তোমাদের দেখালাম রাজবাড়া প্লেসের লাইট শো এবং সাউন্ড অ্যান্ড লাইট শোটা কতটা ভালো, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আমি ডাইরেক্ট চলে এসেছি 56 স্ট্রিটে। তো তোমাদেরকে একটু দেখাই 56 দোকান বা 56 স্ট্রিট ইন্দোরে কতটা পপুলার এবং কতটা ফেমাস। চলো তোমাদেরকে একটু দেখাই।
এটা হচ্ছে ছাপ্পান দোকান, এটা হচ্ছে ছাপ্পান দোকান, 56 দোকানের এন্ট্রি। এই দেখতে পাচ্ছ লেখা আছে টেন সিটি ফুড হাব 56। এবার দেখা যাক ভেতরে যাই কী কী আছে সেগুলো এক্সপ্লোর করবো এক এক করে। চলো যাওয়া যাক। পুরো এটা অ্যাকচুয়ালি একটা ওয়াকিং স্ট্রিটেরই মতো, খাবারের প্রচুর দোকান। তোমাদেরকে একবার দেখাই খাবারের দোকানগুলো, দেখো একবার। মোটামুটি রাতভরই মোটামুটি লোকজন আসে খাওয়ার জন্য। এখন অলরেডি 9টা বেজে গেছে, তাও আস্তে আস্তে লোক আসা শুরু করেছে। প্রচুর খাবারের দোকান, মানে আমি জানতাম না বেসিক্যালি যে ইন্দোরে এত মানে ফুড হাব, সেন্ট্রাল অফ ফুড হাব অফ দ্য সেন্ট্রাল ইন্ডিয়া। মানে এর আগে তোমরা জানো যে আমি বেনারসে গেছিলাম, এবং বেনারসের থেকেও যে ইন্দোরে যে খাবারের মানে দোকান বা খাবারের চলটা এতটাই বেশি এবং এতটাই পপুলার, যেটা ইন্দোরে না এলে বোঝাই যেত না। এখানকার বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম, বিভিন্ন রকম চাট আইটেম আমাকে মনোমুগ্ধকর করে দিয়েছে। আমি যাই খাচ্ছি তাই মুখে লেগে যাচ্ছে। কালকে গেছিলাম সারাফা বাজারে গিয়ে কালকে অনেক কিছু চাট আইটেম তোমরা দেখেছো নিশ্চয়ই। তার সাথে আমি এখানকার ফেমাস কোকোনাট মালাই, যেটা আজকে ওটা আমি খেয়েছিলাম। তার সাথে এখানকার ফেমাস গারারু, ভুট্টেকে ক্ষীর, সেগুলো আমি ট্রাই করেছিলাম। তো এখানে দেখো কত রকম স্টল আছে, খাবারের স্টল আছে প্রচুর, এবং মানুষের সমাগম হচ্ছে। যত রাত বাড়ছে মানুষ তত আসছে। এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে ক্যাফে, তারপরে বিভিন্ন রকম চাট আইটেম, কত লোক এখানে খাচ্ছে। এই দেখো রেস্টুরেন্ট, ক্যাফে, চাট আইটেম। সামনে আরও মোমোর দোকান থেকে শুরু করে প্রচুর, মানে এটা একটা ওয়াকিং স্ট্রিটেরই মতো। এখানে আবার ইমিটেশন শপও আছে, ইমিটেশন শপ। চলো ওই দিকটা এবার নিয়ে যাই। ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটায় যাবো। ওইদিকে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী এখানটা ফুড খাবারের হাব আছে, ফুড হাব আছে। দেখো এখানকার ফেমাস চাট আইটেম সব আছে। এই যে এখানকার ফেমাস চাট আইটেম। এই দেখো এখানে পানিপুরির দোকান।
দেখো এখানে লেখা আছে আই লাভ ইন্দোর। यहाँ का नहीं सैंडविच नहीं भैया भैया आ जाओ बाबाजी वाले से फटाफट। কত খাবারের দোকান, জাস্ট একবার দেখো। এটা একটা ধোসার দোকান আছে, এখানে আবার বিভিন্ন রকম টিক্কা আইটেম ঝুলছে দেখতে পাচ্ছ। टिक्का आइटम है, टिक्का आइटम, बहुत सारा टिक्का आइटम। सॉल्टेड फ्राइज हो गई मामा पार्सल। প্রচুর দোকান, মানে খেয়ে শেষ করা যাবে না, এত দোকান। তার মধ্যে এখানকার যে ফেমাস, সব থেকে ফেমাস এবং পপুলার দোকান সেটা হচ্ছে জনি হটডগ। তো যাবো জনি হটডগে, জনি হটডগে গিয়ে ট্রাই করবো হটডগ। প্রচুর লোক খাচ্ছে, যত রাত বাড়ছে তো লোকও বাড়ছে। বিভিন্ন রকম আইটেম, भैया गरमा गरम आइए गरमा गरम शहर में क्या जॉनी हॉटडॉग कहाँ पर आ गया ना। छप्पन स्ट्रीटे रमेश मसला धोसा হচ্ছে এখানকার ফেমাস। রমেশ মশলা ধোসা, এটা হচ্ছে রমেশ মশলা ধোসা। রমেশ और ड्रॉप करते हैं मेरा भी
दो भेज देना हॉट डॉग अरे उसका बोलना वो प्याज का ये करना है बाजू सब प्याज এটা হচ্ছে জনি হটডগ ইন্দোরের 56 56 স্ট্রিটের সব থেকে ফেমাস দোকান। এটা হচ্ছে জনি হটডগ। এখানে তোমাদেরকে দেখালামই কত রকম অ্যাক্টার অ্যাক্ট্রেসরা এসছে এই দোকানে। তো যাই হোক, এটা খুব পপুলার দোকান। আর এখানে এত লোকের সমাগম, এখন তোমাকে দেখাচ্ছি কত লোকের সমাগম। একবার দেখো কত লোক এখানে লাইন দিয়ে খাচ্ছে, প্রচুর লোক দেখতে পাচ্ছ। তো জনি হটডগের মেনু হচ্ছে এইটা জনি হটডগের মেনু। তো আমি ভাবছি ননভেজই খাবো, কারণ এতদিন ভেজ খাচ্ছিলাম। তো কোনো চিকেন রোল বা এগ রোল কিছু একটা ট্রাই করবো। জনি হটডগে এসেছি, যদি না খাই তাহলে ইন্দোরে আসাটাই বেকার হয়ে যাবে। তো ওই জন্য আমি জনি হটডগ থেকে এই চিকেন রোল বা এগ রোলের মধ্যে কিছু একটা খাবো। যাই হোক, অর্ডার করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তোমাদেরকে সব কিছুই দেখালাম। 56 স্ট্রিটের যে দোকানগুলো আছে, এই দোকানগুলো সব কিছুই দেখালাম। এখানে কী কী আইটেম পাওয়া যায়, স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে তোমার এমনি ভেজ আইটেম, বিভিন্ন রকম আইটেম, তার সাথে তোমার ডেজার্ট আইটেম, সব কিছুই তোমাদেরকে দেখালাম। অনেক কিছুই পাওয়া যায় এখানে। ইন্দোর যে ফুড হাব, মানে ক্যাপিটাল অফ ফুড হাব বলা যায় ইন্ডিয়ার মধ্যে। তো এটা আমি ইন্দোরে না আসলে জানতেই পারতাম না, কারণ কালকে আমি গেছিলাম সারাফা বাজারে গিয়ে কালকে তোমাদেরকে কিছু ফুড আমি এক্সপ্লোর করেছিলাম। তো আজকে আমি ফার্স্টে আমি কিছু সাইট সিন করতে বেরিয়েছিলাম লোকাল সাইট সিনের মধ্যে, যেটা এখানে ইম্পর্টেন্ট। রাজবাড়া প্লেসে গেলাম, তারপর লালবাগ প্লেসে গেলাম, যেটাকে বলা হয় ইন্ডিয়ার বাকিমাম প্যালেস। তারপরে তোমার গেছিলাম হচ্ছে অন্নপূর্ণা টেম্পল থেকে সোজা চলে এসেছিলাম রাজবাড়া প্লেসে একটা নাইট শো, যেখানে তোমার সাউন্ড অ্যান্ড লাইট শো হয়। এই লাইট শোর জন্য গেছিলাম, তোমাদেরকে সেটা দেখিয়েছি। তারপরে 56 স্ট্রিটে এসে তোমাদেরকে দেখালাম এখানে কী কী টাইপের দোকান আছে। এবং এখানে শুধু খাবারের একটা পট্টি বলা যেতে পারে, মানে আমাদের দিল্লিতে যেরকম চাঁদনি চক আছে, সেরকমই একটা বলা যেতে পারে একটা খাবারের পট্টি। তো তোমরা যদি ইন্দোরে কোনোদিন ভিজিট করো বা কোনোদিন ট্রাভেল করো, তাহলে অবভিয়াসলি সারাফা বাজার আর 56 স্ট্রিটে তোমাদেরকে কিন্তু আসতেই হবে। সারাফা বাজার 56 স্ট্রিট কিন্তু দুটো আলাদা লোকেশন, আলাদা জায়গা। তো 56 স্ট্রিট হচ্ছে এটা টাইপ অফ ওয়াকিং স্ট্রিট বলা যেতে পারে, ফুড ওয়াকিং স্ট্রিট। আর সারাফা বাজার তো ওটাও একটা মানে ফুড হাব, ওখানে অনেক কিছু আছে। তো আমি আজকে শুধু জনি হটডগ থেকে এগ রোল একটা অর্ডার করবো, করে আমি এগ রোলটা খাবো, খেয়ে আমি হোটেলে যাবো। কারণ কালকে একটা ওয়াটারফল যাওয়ার প্ল্যানিং আছে, অনেকটা দূরে। কালকে তাড়াতাড়ি বেরোতে হবে বাড়ি থেকে। তো যত রাত বাড়ছে তত এই 56 স্ট্রিটের লোকের সমাগম তত বেড়ে যাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ইন্দোর সিরিজের পার্ট 2টা এখানেই এন্ড হবে। কালকে যে ইন্দোর সিরিজের পার্ট 3 আসবে, কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে যে ডেস্টিনেশনে যাব সেগুলো কভার করার চেষ্টা করবো। তার সাথে সারাফা বাজারের কিছু পার্ট আমার অ্যাকচুয়ালি বাকি আছে, সেগুলো আমি কভার করবো কালকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবভিয়াসলি পেজটাকে ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।